একটা কথা আমরা প্রায়ই শুনে থাকি, আমেরিকান ড্রিম। কিন্তু সেই স্বপ্নের মানে কি এখন বদলে যাচ্ছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব। কেন এমন একটা সময় আসলো যখন রেকর্ড সংখ্যক আমেরিকান তাদের নিজেদের দেশ ছেড়ে চলে যাচ্ছে? আর এই ঘটনাটা আসলে আমাদের বিশ্ব নিয়ে কি বলছে? ভাবুন তো একবার এ কথাটা। কিছু মানুষের জন্য নতুন আমেরিকান স্বপ্ন হল আর আমেরিকায় না থাকা। কি অদ্ভুত শোনাচ্ছে, তাই না? একটা সময় ছিল যখন সারা পৃথিবী থেকে মানুষ উন্নত জীবনের খোঁজে আমেরিকায় যেত। আর এখন মনে হচ্ছে সেই স্বপ্নের মানেটাই অনেকের কাছে পুরোপুরি পাল্টে গেছে। এবার একটা সংখ্যা দেখুন, ১০২.৪%। বিশ্বাস করা যায়? সিএস গ্লোবাল পার্টনার্সের রিপোর্ট বলছে ২০২৫ সালের প্রথম কোয়ার্টারেই, মানে মাত্র ৩ মাসেই দেশ ছাড়া আমেরিকানের সংখ্যা এক লাফে ১০২.৪% বেড়ে গেছে। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না, একটা বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এটা, যা আগে কখনো দেখাই যায়নি। তো প্রশ্ন হলো, হঠাৎ করে এমনটা হচ্ছে কেন? দেখুন, মানুষ যে দেশ ছাড়ে তার পেছনে তো ব্যক্তিগত কারণ থাকেই, কিন্তু যখন লাখ লাখ মানুষ একসাথে দেশ ছাড়তে শুরু করে তখন বুঝতে হবে এর পেছনে আরও বড় কোনো কারণ আছে। কিছু গ্লোবাল ফোর্স কাজ করছে। আর এই শক্তিগুলো বুঝতে হলে আমাদের একটা শব্দ বুঝতে হবে, আর সেটা হলো পলিক্রাইসিস। শব্দটা হয়তো একটু কঠিন শোনাচ্ছে, কিন্তু এর মানেটা বেশ সহজ। পলিক্রাইসিস মানে হল যখন অনেকগুলো গ্লোবাল সমস্যা, যেমন ধরুন জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা, এগুলো আলাদা আলাদা না থেকে একে অপরের সাথে জড়িয়ে যায়। আর যখন এগুলো জড়িয়ে যায় তখন সম্মিলিত প্রভাবটা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে, মানে একটার সাথে আরেকটা মিলে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। তো এই পলিক্রাইসিসের ব্যাপারটা আরও ভালোভাবে ব্যাখ্যা করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তারা তাদের একটা রিপোর্টে ৪টা প্রধান কাঠামোগত শক্তি বা স্ট্রাকচারাল ফোর্সের কথা বলেছে, যেগুলো এই সংকটকে আরও বাড়িয়ে তুলছে। চলুন এক এক করে দেখি এগুলো কি। প্রথমেই আসি টেকনোলজির কথায়, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এটা একদিকে যেমন আমাদের জীবনকে অনেক সহজ করে দিচ্ছে, অন্যদিকে কিন্তু চাকরির বাজারকে একেবারে ওলটপালট করে দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষের চাকরি এখন ঝুঁকির মুখে, আর এটা স্বাভাবিকভাবেই সমাজে একটা অস্থিরতা তৈরি করছে। দ্বিতীয়টা হল জিও স্ট্র্যাটেজিক শিফট, বা সহজ কথায় বললে দেশগুলোর মধ্যে সম্পর্কের সমীকরণ। সারা পৃথিবীতেই এখন বিভিন্ন দেশের মধ্যে জোট বদলাচ্ছে, পুরনো নিয়মকানুন আর কেউ মানছে না। ফলে বিশ্বটা দিন দিন আরও বেশি অনিশ্চিত হয়ে পড়ছে, আর সংঘাতের ঝুঁকিও বাড়ছে। এরপর আসছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন। দেখুন, ২০২৪ সাল কিন্তু রেকর্ডের সবচেয়ে গরম বছর ছিল। এটা শুধু একটা আলাদা সমস্যা না, এটা অন্য সব সমস্যাকে আরও বাড়িয়ে দিচ্ছে। যেমন ধরুন, এর জন্যই খাদ্য সংকট বাড়ছে, পানির অভাব দেখা দিচ্ছে, আর মানুষ নিজের বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে। আর ৪ নম্বর কারণটা হল ডেমোগ্রাফিক বাইফার্কেশন, মানে জনসংখ্যার বিভাজন। ব্যাপারটা কি? বিশ্বের কিছু দেশে বয়স্ক মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে, আবার অন্য কিছু দেশে তরুণের সংখ্যা অনেক বেশি। এই যে একটা ভারসাম্যহীনতা, এটা কিন্তু অর্থনীতি আর সমাজের ওপর সাংঘাতিক চাপ তৈরি করছে। তো এই যে আমরা এতগুলো গ্লোবাল সমস্যার কথা বললাম, এই পলিক্রাইসিসের প্রভাবটা খোদ আমেরিকার ওপর ঠিক কিভাবে পড়ছে, চলুন এবার কিছু সত্যিকারের ডেটা দিয়ে ব্যাপারটা বোঝা যাক। এই চার্টটা দেখুন, এটা ব্রুকিংস ইনস্টিটিউশনের একটা অনুমান, আর এটা যা বলছে তা রীতিমতো ঐতিহাসিক। গত ৫০ বছরে প্রথমবার আমেরিকার নেট মাইগ্রেশন নেগেটিভ হতে চলেছে। এর মানে কি? মানে হলো, যত মানুষ আমেরিকায় আসছে তার চেয়ে বেশি মানুষ এখন আমেরিকা ছেড়ে চলে যাচ্ছে। এটা একটা বিরাট পরিবর্তন। আর এই পরিবর্তনের অর্থনৈতিক প্রভাব, সেটাও কিন্তু সাংঘাতিক। ব্রুকিংস ইনস্টিটিউশনই বলছে এর ফলে জিডিপি গ্রোথ কমবে, চাকরির বাজার ধাক্কা খাবে, আর কনজিউমার স্পেন্ডিং বা মানুষের কেনাকাটা প্রায় ৪০ থেকে ৬০ বিলিয়ন ডলার কমে যাবে। ভাবুন একবার, এটা ব্যবসা বাণিজ্যের জন্য কত বড় একটা ধাক্কা। আর এর প্রভাব তো শেষ পর্যন্ত সাধারণ মানুষের উপরেই পড়বে। তো একদিকে আমরা দেখছি আমেরিকানরা দেশ ছাড়ছে, কিন্তু অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশ, বিশেষ করে ইউরোপের দেশগুলো কিন্তু একদম অন্য একটা পথে হাঁটছে। তারা দেশ ছাড়ছে না, বরং তাদের নাগরিকদেরকে ভবিষ্যতের যে কোনো সংকটের জন্য প্রস্তুত করছে।
ব্যাপারটা বেশ মজার, তাই না? একদিকে আমেরিকানরা বেরিয়ে যাচ্ছে, আরেকদিকে ইউরোপিয়ানরা তৈরি হচ্ছে। একটা হলো ডিসপ্লেসমেন্ট বা স্থানচ্যুতি, আরেকটা হলো প্রিপেয়ার্ডনেস বা প্রস্তুতি। দুটো সম্পূর্ণ আলাদা অ্যাপ্রোচ। একটা দারুণ উদাহরণ হল সুইডেন। সেখানকার সরকার তাদের সব নাগরিকের কাছে ইন কেস অফ ক্রাইসিস অর ওয়ার নামে একটা ব্রোশের পাঠিয়েছে, আর সেখানে পরিষ্কার বলা আছে দেশের প্রতিটি নাগরিককে অন্তত 1 সপ্তাহ নিজে নিজে চলার মতো প্রস্তুত থাকতে হবে। আর এই প্রস্তুতি মানে কিন্তু শুধু মুখে বলা নয়। সুইডেনের সিভিল ডিফেন্স এজেন্সি, যেটাকে এমএসবি বলা হয়, তারা একদম ধাপে ধাপে বলে দিয়েছে কি করতে হবে। যেমন পানি জমিয়ে রাখা, শুকনো খাবার মজুত করা, ঘর গরম রাখার ব্যবস্থা করা আর যোগাযোগের উপায় ঠিক রাখা। মূল উদ্দেশ্য একটাই, যে কোনো জরুরি অবস্থায় যেন কেউ অসহায় হয়ে না পড়ে। আর এটা কিন্তু শুধু সুইডেনের ঘটনা নয়, এটা এখন পুরো ইউরোপেই একটা ট্রেন্ড। ফিনল্যান্ডে তো এটা বহুদিনের কালচার। জার্মানিও তার নাগরিকদের 10 দিনের খাবার আর পানি মজুত রাখতে বলেছে। এমনকি পুরো ইউরোপীয় ইউনিয়ন মিলে একটা প্রিপেয়ার্ডনেস ইউনিয়ন তৈরির কথা ভাবছে। বোঝাই যাচ্ছে এটা একটা বড়সড় স্ট্র্যাটেজিক শিফট। আচ্ছা, এই যে প্রস্তুতির কথা হচ্ছে, এটা কিন্তু শুধু সরকারের কাজ না, ব্যক্তি আর কমিউনিটি লেভেলেও এটা একটা বিরাট ভূমিকা রাখছে। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এই প্রস্তুতির কথা শুনলেই অনেকে হয়তো ডুমসডে প্রেপারদের কথা ভাবেন, যারা সবকিছু থেকে নিজেদের আলাদা করে ফেলে। কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। 2018 সালের একটা গবেষণা বলছে, দুর্যোগের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে উদ্বেগ বাড়ছে, তারই একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হলো এই প্রস্তুতি। এটা এখন একটা মেইনস্ট্রিম ব্যাপার। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই প্রস্তুতি একা একা করার জিনিস নয়। ফিনল্যান্ডের প্রিপেয়ার্ডনেস গাইডে খুব সুন্দর একটা কথা আছে। প্রস্তুতির মূল ভিত্তি হল সহযোগিতা। আসলে বিপদের দিনে তো পাশের বাড়ির মানুষটাই আগে এগিয়ে আসে, তাই না? এটাই সবচেয়ে বড় শক্তি। ঠিক তাই। আসল রেজিলিয়েন্স বা স্থিতিস্থাপকতা কিন্তু ওপর থেকে চাপিয়ে দেওয়া যায় না। এটা তৈরি হয় একদম নিচ থেকে, গ্রাসরুট লেভেল থেকে। যখন মানুষ আর কমিউনিটি একে অপরকে সাহায্য করে, একে অপরকে শক্তিশালী করে তোলে, তখনই আসল প্রস্তুতিটা হয়। তাহলে পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন থেকে যায়, এই যে চারদিকে এত সংকট, এত অনিশ্চয়তা, এই সময়ে আসল নিরাপত্তাটা কোথায়? একটা মাটির নিচের সুরক্ষিত বাংকারে একা একা লুকিয়ে থাকায়, নাকি সবার সাথে মিলেমিশে থাকা একটা শক্তিশালী কমিউনিটিতে? উত্তরটা হয়তো আমাদের সবারই জানা।